আব্বু আব্বু শোনো না। হ্যাঁ বলো, কি হয়েছে? আমাকে একটা ভূতের গল্প শোনাবে? আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প। ভয় পাবো তো? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রাহুল হোসেন জয়। আমি এখন বর্তমানে গাজীপুরে আছি। তো আজকে গাজীপুরেরই কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে যে ঘটনাটি শেয়ার করব এটি আসলে একটি শিল্প কারখানার একটি ঘটনা। যারা গাজীপুরে আছেন এবং যেই কারখানার আর কি, যেই শিল্প প্রতিষ্ঠানের আর কি যেই ঘটনাটা বলবো, যারা এখানে আছেন তারা অবশ্য ঘটনাটি শুনলে জানতে পারবেন, তারা এই বিষয়ে অবগত আছেন। তো এই কিছুদিন আগেই আমি একটি ঘটনা সম্পর্কে জানতে পারি আমাদের অফিসের। তো আমি একটু আগেই বলে নিই যে আমি এখানে যে অফিসে আছি সেই অফিসটি হচ্ছে গাজীপুরের একটি খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান। আমি নাম প্রকাশ করতেছি না। তো এই প্রতিষ্ঠানের একটি ঘটনা সেদিন ঘটে যায়, আমি রিসেন্টলি জানতে পারি। তো ঘটনাটি হচ্ছে এমন যে আমাদের এক কলিগ, সে এসে আমাকে বলতেছে যে ভাই আমার সাথে একটি ঘটনা ঘটে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আমাকে একটু বলেন। তো সে বলল যে একটু বলে নেই যে আমাদের অফিসের একটা এসি প্ল্যান্ট থাকে, এসি লাইন থাকে, মানে যাতে অফিসের টেম্পারেচার গুলো একটু মেনটেন হয় এর জন্য। তো ওই মেনটেনের জন্য এই যে এসি প্ল্যান্টটা থাকে সেটা একটু আসলে ফ্লোরের নিচে থাকে। তো সে ওইখানে কাজ করত। তো সে সেইখানে কাজের সুবাদে একদিন হঠাৎ দেখতে পারে যে ওইখানে একটা সাদা একটা ছায়া, একদম মানে বিশাল বড়, মানে এত বড় যে মানে ওই জিনিসটার আর কি মাথা দেখা যাইতেছে না। তো মাথা দেখা যাইতেছে না। তো উনি এই জিনিসটা দেখার পরে কিছুক্ষণ মানে বোঝার চেষ্টা করে যে আসলে জিনিসটা কি। তো যখন উনি বুঝতে পারে যে আসলে এটা অন্য কিছু, তখন সে তাড়াতাড়ি বের হয়ে আসে। তো বের হয়ে আসে, তো সেই এই বিষয়টা আসলে ওইভাবে কাউকে জানায় না। তো ঘটনাটা এখানে শেষ হইলেই হয়ে যেত, কিন্তু আসলে ঘটনাটা এখানে শেষ না। ওই ঘটনাটা ছিল রাতের ঘটনা। তো সে ভাবলো যে রাতের বেলা সমস্যা হতেও পারে, কারণ জিন বা ভূত আমরা যেটাই বলি না কেন, সেটার তো আনাগোনা বা চলাচল হয় স্বাভাবিক এটা। তো তারপর এই রিসেন্টলি গত সপ্তাহে এমন হয় যে আপনার ও দিনের বেলায় ওই কাজের জন্য আর কি, ও আসলে আমাদের একটু বলে নি ওইখানে শিফটিং এ কাজ হয় সব সময়। তো ওই সময়টা হচ্ছে ডে শিফটে ছিল। তো কাজের জন্য ওনার দুইজন ওই এসি প্ল্যান্টের নিচে ডার্ক লাইনে যায়। তো ওইখানে ওনারা কাজের সুবাদে আসলে নিচে হওয়ার কারণে ওইখানে আসলে একটু অন্ধকার থাকে, এর জন্য ওরা ফোনের ফ্ল্যাশ অন করে কাজ করে। তো ওরা দুইজন ছিল ওইখানে। তো কাজ করতে করতে এমন হয় যে দুজন গল্প শুরু করে দেয়। তো গল্প করতে করতে ওই ভাইটা বলতেছিল যে তুমি কি জানো সেই দিন আমার সাথে এমন একটা ঘটনা হয়েছে যে আমি এইখানে কাজ করতেছিলাম, তো ঠিক ওই দিকে একটা লোক আমি দেখছি, আমি জানি না জিনিসটা কি। তো ওই লোকটার মানে ওই জিনিসটার আর কি মাথা দেখা যাইতেছিল না, এটা এত বড় ছিল। তো ঠিক ওই মুহূর্তে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে একদম ফেলে দেয় ডার্ক লাইনের ভেতরে। সে তাড়াতাড়ি ভয়ে উঠে যায়। একটু ক্লিয়ার করে নেই যে ওইখানে ওনারা দুইজন ছিল, আর কেউই ছিল না। এবং ওনার সাথে যে ছিল সে সামনে কাজ করতেছিল এবং উনি ফোনের ফ্ল্যাশ মানে অন করে
ধরে রাখছিল এবং সামনে যে ছিল সে কাজ করতেছিল এবং পেছন থেকে ওনারে এমন জোরে ধাক্কা দিছে যে উনি একদম ডার্ক লাইনের মধ্যে পড়ে গেছে এবং উনি অনেক গুরুতরভাবে আহত হয়ে যায় এবং সে সাথে সাথে উঠে এবং দুজনই বুঝতেছিল না যে আসলে কি হইতেছে। তো ওই যে ভাইটা সামনে ছিল সে বলল যে তোমাকে কে ধাক্কা দিল? তো বলল যে হয়তো কিছু একটা আছে এখানে, চলেন তাড়াতাড়ি। তো তারা দুইজনই সাথে সাথে বের হয়ে গেছে এবং ওই সময়টাই আসলে আমার সাথে দেখা হয় ওনার, এবং উনি আমাকে এই বিষয়টা শেয়ার করে যে ভাই এই ঘটনা আমার সাথে সেই দিন এইভাবে ঘটে গেছে। তো আমি এই অফিসে আছি প্রায় 2 বছর। তো আমি আসলে এই অফিসের এই ভৌতিক বিষয় যেটাই বলেন না কেন আমি কখনো শুনি নাই, এই প্রথম ওর মুখ থেকে এই জিনিসটা শুনছি। তো তারপরে ভাবতে লাগলাম যে আসলে হতেও পারে যে এখানে কিছু না কিছু তো আছে, আর ভাইটা তো আর শুধু শুধু আমাকে সেইগুলো বলবে না। তো তারপরে আমি একটু ঘাটাঘাটি করতে শুরু করলাম যে আসলে একটু দেখি এটা সত্য কিনা মিথ্যা। তো এটা যাচাই বাছাইয়ের জন্য আমি একটু যারা এখানে অনেক পুরাতন মানে অনেক বছর ধরে চাকরি বাকরি করতেছে বা ওইখানে যারা কোয়ার্টারে আছে, তো তাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করলাম। তো তাদের সাথে কথা বলতে লাগলাম যে আসলে এইখানে কোনো ভৌতিক বিষয় আছে কিনা। তো এর জন্য আমি একটু সবার সাথে এই বিষয়ে একটু আলোচনা করি যারা একটু অনেক বছর ধরে একটু ওল্ড এখানে কাজ করতেছে অনেক বছর ধরে, তাদের সাথে আলোচনা করার একটু চেষ্টা করি। তো কিছু তথ্য চলে আসে আমার সামনে। তো এর মধ্যে একটা হচ্ছে যা এক ভাইয়ের সাথে কথা বললাম, সে কোয়ার্টারে থাকে, আমাদের অফিসের কোয়ার্টার। তো সে বলল যে একদিন রাতে উনি ফোনে কথা বলার জন্য উঠে, তো সে কোয়ার্টারের যে ছাদ থাকে আমাদের ওই ছাদে উনি এসে কথা বলতেছিল। তো সেইখানে এমন হয় যে অনেকগুলো মানুষ মনে হচ্ছে একসাথে চিল্লাচিল্লি করতেছে, মানে হাউমাউ করতেছে, আর্তনাদ করতেছে, যেটা আমাদের ওই ফ্যাক্টরির একটা অংশ থেকে ভেসে আসতেছিল। তো সে একটু চুপ হয়ে মানে ভাবার চেষ্টা করে যে আসলে জিনিসটা কি, একটু থিঙ্ক করে। তো সে এটাকে ইগনোর করে সে এটাকে চলে যায়। তো এইরকম শুধু একদিনই না, কয়েকদিন হয়, এবং এমনও হয়েছে যে উনি আরেকজনকে নিয়ে আসছে, এসে শোনাইতেছে যে আপনি শুনেন তো, দেখেন তো এটা ঠিক কিনা। তখন বলতেছে হ্যাঁ আমিও শুনতে পেয়েছি। তারপর আমি ওইটা নিয়ে আমার সিনিয়র যে স্যার ছিল তাদের সাথে একটু ফ্রিলি একটু কথা বলার ফাঁকে ফাঁকে শুনতে পেলাম যে ওইখানে এমন হয়েছিল যে অনেক আগে ফ্যাক্টরির শুরুর দিকে যে ওই একটা গোডাউন আছে, সেখানে আগুন ধরে গেছিল এবং ওইখানে যারা কাজ করতেছিল তারা সবাই একসাথে মারা গেছিল, মানে তাদের কাউকেই বাঁচানো যায় না এখান থেকে। তো এমন হয় যে এটা অনেকে যারা কোয়ার্টারে থাকে, ওই পাশের যে কোয়ার্টারটা, তারা ম্যাক্সিমাম মানুষই জানে যে ওইখান থেকে রাত্রে মাঝে মাঝে এরকম আওয়াজ হয়, অনেক অনেক জোরে জোরে চিৎকার করে। তো তখন তো আমার কৌতূহলটা আরো বেড়ে যায়। তো এমন হয় যে একদিন আমি আমার কোয়ালিটির কাজের জন্য আমি একটা গোডাউনের পাশে আমাকে যেতে হয়। তো আমার সাথে আরো 4 জন ছিল টিমমেট। তো আমরা একসাথে সেখানে কাজের জন্য যাই এবং আমাদের তো সিনিয়র স্যার ছিল, তো স্যারের সাথে আমরা ওইখানে কাজ করতেছিলাম। এমন হয় যে এই বিষয়টা আমি একদমই জানতাম না, আমি একটা জায়গায় বসে কাজ করতেছিলাম এবং আমার থেকে একটু দূরে দূরে সবাই ডিস্টেন্সে কাজ করতেছিল সবাই। তো এমন হয় যে ওই কাজের ফাঁকে ফাঁকে আমরা গল্প করতেছিলাম, নানান বিষয়ে কথা বলতেছিলাম। তো আমার মাথায় সবসময় ওই বিষয়গুলোই আসতো যে কারো কাছ থেকে একটু কালেক্ট করা যায় কিনা। আসলে আমি 2 বছর হয়ে যায় এখানে কাজ করি, অথচ এই বিষয়গুলো আমি কেমন যেন জানতাম না। তো এমন হয় যে আমি স্যারকে বলি, তো স্যার বলে যে আপনি যেখানে বসে আছেন তো ঠিক এইখানেই একটা ইনসিডেন্ট হয়ে গেছে, যে আমাদের ওইখানে যারা পরিচ্ছন্ন কর্মী আছে এক মহিলা, তো সে ওইখানে পরিষ্কার করার জন্য যখন আসছে রাতে নাইট শিফটে, তো সে ওই পরিষ্কারের জন্য যখন এখানে আসছে, তো সে এসে দেখতেছে একটা বাচ্চা সেখানে খেলাধুলা করতেছে, পানি ছানতেছে এবং পানির আওয়াজগুলো ওনার কানে লাগতেছে। তো উনি প্রথমে কিছু মনে করে নাই, সে ওটাকে ন্যাচারালি নিছে। বাট একটু পরে উনি
চিন্তা করলো যে আমাদের অফিসে তো কোনো বেবি অ্যালাউ নাই, তাহলে এইটা কি? যখন সেটা চিন্তা করে ওই বাচ্চাটার দিকে তাকাইছে, বাচ্চাটা তার দিকে তাকায় হাসে দিছে। সে কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে চলে গেছে সেকশনে, এবং সেখানে যে সবাইকে যখন জানায় সবাই একসাথে আসে, সেখানে সে কিছুই পায় নাই। বাট ওইখানে যে বাচ্চাটা পানি দিয়ে খেলা করতেছিল, সেই পানিগুলো স্পষ্ট বোঝা যেতেছিল এবং ওইখানে ছিল। তো সবাই শিওর হয়ে গেছে যে কিছু না কিছু এখানে আছে, এর জন্য ওই সাইডটাতে মানে কেউ যায় না, কিছু মানে কাজে যখন থাকে কাজ তখনই যায়। তো আমি পরবর্তীতে ওই মহিলার কাছে গেছি এবং ওনার কাছে এই বিষয়টা জানতে পারি যে হ্যাঁ আসলেই সত্য যে উনি ওই দিন ওই জিনিসটা দেখছে। তো তখন আমার কৌতূহল আরো বেশি বেড়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমার আরো কিছু জানার দরকার, বা আমি একটু চেষ্টা করি যে কিছু জানা যায় কিনা। তো আমাদের তখন আমি আরো বিষয় কিছু জানি, যে একটু বলে নেই। তো আমি ওই বিষয় নিয়ে আরো ঘাটাঘাটি করার চেষ্টা করি। তখন আমার সামনে আরো কিছু তথ্য চলে আসে। যেমন একটু বলে নেই, আমাদের সেকশন হচ্ছে সর্বমোট 5টা। তো আপনার হচ্ছে একদম শুরু থেকে একদম ফিনিশিং পর্যন্ত সবগুলাতেই আলাদা আলাদা করে মানে ভাগ করা থাকে ফ্লোর গুলো। তো আমাদের একটা ফ্লোর আছে যেখানে শুধু মানে কি বলবো এটা, যে ওই ফ্লোরটাতে শুধু হচ্ছে একটা সেকশনের লোক কাজ করে। ওইখানে এমন হয়, ওইখানে হচ্ছে মোট 10টা মেশিন। তো 10টা মেশিন হচ্ছে প্রথম 2টা মেশিন অলরেডি এখন বন্ধ আছে, এবং 3rd নাম্বার যে মেশিনটা সেটার একটা পাশ চলে, মানে ওটা আরেকটা পাশ চলে না। তো এক সেকশনের লোক আরেক সেকশনে মানে যাইতে পারে না, যায় না আর কি, সাধারণত কারণ কাজের চাপের জন্য যাওয়া হয় না। তো ওই এক সেকশন মানে ওই যে সেকশনটা নিয়ে কথা বলতেছি, ওই সেকশনটাতে আপনার আনুমানিক 30 থেকে 35 জন কাজ করে। ওই যেই 2টা মেশিন বন্ধ, ওই মেশিনের আশেপাশেও কোনো মানুষ কখনই থাকে না। এনিহাও মানে ওটা কেন যেন হয়। তো এমন হয়েছে যে আপনার 3 নাম্বার যে মেশিনটা, সেটার পাশে একটা গোডাউন আছে, যেখানে শুধু আপনার কিছু মালামাল স্টক করে রাখা হয়, মানে বা হচ্ছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের যেই ঝাড়ু বা আদার যেই ইনস্ট্রুমেন্ট গুলো দরকার হয় সেগুলো এখানে রাখা হয়। তো নাইট শিফটে এক মহিলা এমন হয় যে পরিচ্ছন্ন কর্মী, তো উনি ওই ঝাড়ু আনার জন্য যখন ওই গোডাউনে যায়, ঠিক গোডাউনে যাওয়ার আগেই ওই 3 নাম্বার মেশিনটার পাশে উনি অনেক আওয়াজ শুনতে পেতেন, মানে অন্যরকম আওয়াজ, মানে যেটা উনি কখনো এর আগে শুনেন নাই। তো উনি ভয়ে তাড়াতাড়ি দৌড়ে চলে আসছে। তো আসার পরে একটা ভাই ছিল, উনি বলতেছে যে কি হয়েছে। উনি মানে শুনে বলতেছে যে এরকম এরকম আমাকে যেন কে মনে হচ্ছে ডাকতেছে, বা ওইখানে এরকম আওয়াজ শুনতে পেতেছি। তো আপনি একটু দয়া করে আমাকে ওই ঝাড়ুটা এনে দেন আর কি ওইখান থেকে। তো বললো যে ঠিক আছে, সমস্যা নেই, এগুলা আপনার মনের ভুল হইতে পারে, আমি দেখ। তো ও যায় ভেতরে, আসলে কিছুই ছিল না ওইখানে ওই সময়। ন্যাচারালি সে একদম গোডাউনের ভেতরে যায় এবং নিয়ে ঝাড়ুটা নিয়ে যখন চলে আসে, যখন উনি ব্যাক করতেছে তখন সে আওয়াজটা শুনে, একদম সে সাথে সাথে স্টপ হয়ে গেল এবং সে ভাবতেছে যে কি হইতেছে। সে মানে ওইখানে দাঁড়ায় ছিল কিছুক্ষণ, দেন উনি ভাবতেছে যে আমার এখানে দাঁড়া থাকা যাবে না, ও হাঁটা শুরু করে। তো উনি যখন আস্তে 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 যখন দরজার কাছাকাছি আসবে, তখন সে একটু পেছনে ফিরে দেখে যে একটা কালো অবয়ব, আসলে আপনারা জানেন কিনা জানি না, মিল ফ্যাক্টরি গুলোর যে গোডাউন সাইট গুলো থাকে বা হচ্ছে ফ্লোর গুলো থাকে, সেগুলো অনেক উঁচু থাকে, হাইট। সাধারণ যেই আমরা ফাউন্ডেশনে যে একতলা দোতলা দেখি এইরকম না, ওটা একতলাই অনেক হাই থাকে, অনেক উঁচু থাকে। তো ওই জিনিসটা একদম পুরো ফ্লোর ভেদ করে মনে হয় বের হয়ে গেছে, মনে হয় ফ্লোর ভেদ করে ও 2তলা 3তলায় চলে গেছে, এমন অবস্থা। ওটার মাথা দেখা যেতেছে না, হাত পা দেখা যেতেছে স্পষ্ট। একটা কালো অবয়বের হাত পা দেখা যাচ্ছে, কিন্তু মাথা দেখা যেতেছে না। সে ওইটা দেখার পরে শুধু চুপচাপ হাঁটা শুরু করছে, হেঁটে শুধু গোডাউন থেকে বের হয়ে গেছে। বের হয়ে আসার পরে সবাইকে বিষয়টা বলে, এবং সবাই মিলে যখন যায় তখন কিছু দেখতে পায় না। বাট এরপর থেকে ফ্লোরের মধ্যে একটা
একটা ছমছম পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং যারাই নাইট শিফটে যায় তারা আসলে শুরুতেই যত ইনস্ট্রুমেন্টের দরকার হয় আগেই বের করে নেয় গোডাউন থেকে। তো এরকম কিছু কিছু বিষয়গুলা মানে বের হইতে থাকে। তো এর জন্য এরপর থেকে ওই ফ্লোরের মধ্যে একটা ছমছম পরিবেশের সৃষ্টি হয়ে যায়। তো কেউই আর ওইখানে ওইভাবে কোনো কিছু করে না। তো যাই হোক, এরপরে আমার কৌতূহলটা আরো বেড়ে যায়। তো আমি আরো কিছু ইনভেস্টিগেশনের জন্য একটু এদিক সেদিক ঘোরাফেরা করি এবং একটু জানার চেষ্টা করি। তো আমার কাছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য চলে আসে, যেটা আমি একদমই জানতাম না। তো মাঝখানে এমন হয়, একটা গ্যাসের প্রবলেমের জন্য আমাদের মেলটা প্রায় 2-3 মাসের জন্য বন্ধ ছিল। তো বন্ধ থাকার ফলে আমরা ওয়ার্কারদের নিয়ে কিছু কাজের জন্য কিছু গোডাউন পরিষ্কার করায় নিছি। তারপর হচ্ছে আমরা আদার যে ছোটখাটো কাজগুলো ছিল, যেহেতু মেল বন্ধ ছিল, আমরা ওয়ার্কারদের দিয়ে এই কাজগুলো করিয়ে নিছি। তো ওই সময় হয়েছে আমাদের একটা গোডাউন আছে, ওইটা একদমই বন্ধ থাকে ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম বলতে ওটা বন্ধই থাকে। আমি একটু বিবরণটা দিচ্ছি গোডাউনের। আমাদের যেই অ্যাসেম্বলি পয়েন্টটা থাকে, তো অ্যাসেম্বলি পয়েন্টের একদম পাশে হচ্ছে 2টা মেল, আমাদের 2টা সেকশন। ওই 2টা মেলের পরে হচ্ছে একটা বড় গোডাউন থাকে, আছে 2টা। আর 2টা গোডাউনের ঠিক মিডল পয়েন্টে, মানে 2টা গোডাউন প্লাস আমাদের মেলের ঠিক মিডল পয়েন্টে একটা বড় গোডাউন আছে। সেইখানে ওয়েস্টেজ বা আদার্স যে বিষয়গুলো থাকে সেগুলো রাখা হয়। তো ওইটার একদম ব্যাক সাইডে, ওই ফ্লোরটারই মানে ওই জিনিসটারই একদম ব্যাক সাইডে একটা আপনার গেট আছে। তো আগে ওই গেটটা আর কি অন করা ছিল, ওই সময় ওই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করতো, আপনার কোম্পানিতে আসতো যাইতো। তো কোনো কারণ ছাড়াই হুট করে ওই জিনিসটা বন্ধ করে দেওয়া হয় আর কি। ওই আপনার ওই গেটটা একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমি বিষয়টা জানতাম না। তো আমি যখন ওই সময়ে যখন এখানে কাজ করানো হয়, তখন আমি দেখতে পাইছি যে ওইটা একটা দরজা আছে খুব সুন্দর, এবং ওই দরজার অপোজিট পাশেই সুন্দর একটা জায়গা আছে, সেখানে অনেক গাছগাছালি আছে, আম গাছ আছে। তো আমরা চেষ্টা করতাম যে ওইটা ওই তালাটা খুলে আর কি যদি ওই পাশে যাইতাম তাহলে আমটাম খাইতে পারতাম, এরকম অনেক চিন্তা ভাবনা করতাম। তো ওই আমরা চেষ্টা করতাম ওই জায়গাটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে ওই পাশে যাওয়ার। তো আসলে হইতো না ওইভাবে, তো চেষ্টা করতাম। তো ওই সময় ওই গেটটা আমি দেখছি প্রথমবার, তো আমি জানতাম না ওই জিনিসটা। তো ওইটা নিয়ে একটু ঘটনা বলি। তেমন হয়েছে যে আমি এই রিসেন্টলি ওই জিনিসটা জানতে পারলাম যে অফিসে একটা জিন এখনো চলাচল করে অলরেডি। তো আপনার এই জিনটা ডার্ক লাইন থেকে এসে একদম আমাদের ওই যে ফ্লোরটা নিয়ে যত ঘটনা, সেই ফ্লোরের ওই গোডাউন থেকে ওই গেট পর্যন্ত চলে। তো এই জিনিসটা আমি শিওর হয়েছি এই খুব রিসেন্টলি নাইট শিফটেরই একটা ঘটনা। তো নাইট শিফটে এমন হয় যে এক আন্টির উপরে একটা জিন হুট করে ভর করে ফেলে, এবং ভর করার পর মানে উনি দাঁড়ায় থাকে কিছুক্ষণ এবং বিকট বিকট আওয়াজ করতে থাকে। ওইখানে যারা ছিল সবাই প্রথমে বুঝতে পারে না, ভাবে যে হয়তো কোনো শারীরিক সমস্যা, রোগ ব্যাধি হইতে পারে, কোনো সমস্যা হইতে পারে। তো ওনারা ওনার কাছে যায়, মানে একটু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। যারা ওইখানকার প্রাথমিক প্রতিবেদনকারী ছিল তারাও আসছিল, বাট উনি হুট করেই এমন করে যে সবাইকে একদম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা দৌড় দিয়ে চলে যায়। একটু বলে নেই যে ওই যে গেটটার কথা বললাম, ওই গেটের সামনে অনেকগুলো ওয়েস্টেজ আছে, মানে ওয়েস্টেজ দিয়ে একদম ওই গেটটা একদম পুরোপুরি পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওই গেটটার থেকে মনে করেন যে সেকশনে এই ঘটনাটা হইতেছে, মানে না হইলেও আপনার 5 থেকে 6 মিনিট লাগবে আর কি চাইতে। আর গোডাউনটা আমি যখন কাজ করাইছি আপনার দিনের বেলাতেই অনেক অন্ধকার ছিল। আমরা যখন কাজ করছি তখন আমরা ইলেকট্রিশিয়ান দিয়ে ওইখানে লাইট লাগাই নিছি। তো রাত্রেবেলা তো বুঝে নিয়ে অনেক বেশি অন্ধকার থাকে। তো এমন হয়েছে যে আপনার তো আমরা দিনের বেলাতেই মনে করেন যখন কাজ করছি তখন লাইট লাগাই নিছি ওইখানে ইলেকট্রিশিয়ান দিয়ে। তো রাত্রেবেলা আরো বেশি গভীর মানে অন্ধকার থাকে, এতটা অন্ধকার। তো এমন হয়েছে যে আমরা
আমি যখন শুনি যে বিষয়টা, যে উনি একটা দৌড় দিয়ে একবারে ওই গোডাউনের দিকে চলে যায়। তো ওই কার্ডিং সেকশনে আমাদের এক ভাই ছিল, সে দায়িত্বে ছিল কার্ডিং সেকশনের। তো মানে ওই কার্ডিং সেকশনটাই ছিল আপনার ওই গোডাউনটার একদম প্রথম প্লেসে। তো উনি যখন দেখে যে উনি আচমকা দৌড় দিচ্ছে এবং সবাই বলতেছে যে ওকে একটু ধরেন, ওনাকে একটু ধরেন, ওনাকে একটু আটকান, তো ভাইটা দৌড়ে ওনার পিছন পিছন যায়। উনি পিছন পিছন যাইতে যে দেখতেছে উনি দৌড়াইতে দৌড়াইতে সেই গোডাউনের দিকে যেতেছে, এবং সে প্রথমে একটু ভয় পায়, তারপর ভাবলো যে না, যাই হোক, একটা মানুষকে তো সেভ করা উচিত, আমাদের একটা মানুষ হিসেবে একটা মানুষকে তো সেভ করা উচিত। তো সে তার পেছন পেছন দৌড়াইতে থাকে এবং তার পেছনে আরো সবাই দৌড়ায়, বাট উনি প্রথমে ছিল। এবং দৌড়াইতে দৌড়াইতে দেখে তিনি একদম সেই ওয়েস্টেজের ভেতরে ঢুকে গেছে। তো ওয়েস্টেজের যখন যাইতেছে উনি, তখন ওই ভাইটাও আরেকজনকে ডাকলো, উনিও তাড়াতাড়ি যখন আসতেছিল, উনি যেতে যেতে আপনার ওই ওয়েস্টেজ পার হয়ে যে গেটটা আমি বললাম যে একদম স্টপ করে দেওয়া হয়েছে, যেটা একদম পরিত্যক্ত, ওটা বন্ধ হয়ে করে দেওয়া হয়েছে, উনি ওই গেট একদম গেটের কাছাকাছি চলে গেছে, উনি গেট দিয়ে পার হয়ে বসে চলে যাবে এমন অবস্থা। তো ওই ভাইটা তাড়াতাড়ি ইমিডিয়েটলি ওনাকে ধরে টেনে হেসে নিয়ে আসতেছে, বাট পারতেছে না। উনার গায়ে এত পরিমাণে শক্তি চলে আসছে যে উনার সাথে পারে যেতেছে না, বাট উনি খুবই বয়স্ক একজন মহিলা। তো উনাকে তারপরে ভাইটা ধরে নিয়ে আসে, তারপরে সবাই আনুষঙ্গিক মানে আশেপাশে যারা ছিল তারা সবাই মিলে ওনাকে ধরে নিয়ে আসে। আসার পরে আমাদের সেকশনে নিয়ে আসা হয়। আমি এই বিষয়টাও জানতাম না, ওই দিনই ফার্স্ট জানছি যে আমাদের প্রত্যেকটা শিফটে একজন করে, মানে কি বলবো এটাকে, যে একজন করে ঝাড়ফুঁক করার একটা মানুষ থাকে। মানে উনি সেকশনে কাজ করে, বাট উনি এই ঝাড়ফুঁকের জন্যই থাকে অল টাইম। তো ওইখানে ওই দিন ছিল আমাদের এক ভাই, আমিও জানতাম না যে উনি এই বিষয়গুলো অবগত আছে। তো তারপর উনি ওনাকে একটু ঝাড়ফুঁক করে দেয়, দেন জিনটা চলে যায়। এরপর উনি ন্যাচারাল। এবং ওই আন্টির উপরেই এখনো মানে মাঝে মাঝে এই বিষয়টা আসে, যখন উনি নাইট শিফটে যায় তখন এই জিনিসটার মানে আক্রমণটা ওনার উপরে আসে। তো এই বিষয়গুলো ছিল এইভাবে ঘটনাটা, আমাদের ওই গাজীপুরেরই একটি মেলের ঘটনা আর কি। তো এরপর থেকে আমি চেষ্টা করতেছি আরো কিছু ঘটনা যদি কালেক্ট করা যায়, আমি চেষ্টা করতেছি আনার। তো এইখানে আরেকটা বলি, এই মেলের বাইরে একটি ঘটনা ঘটে গেছে, এবং এই ঘটনাটি আপনাদের সবারই একটু ব্যক্তিগত কাজেও লাগতে পারে, আশা করি লাগবে। তো ওই মেলে একজন কাজ করে, আমাদেরই এক কলিগের বোন। তো ওই আপুটা যখন অফিস করে বাসায় যায় নাইটের আগে, নাইট শিফটের, তো যাওয়ার সময় ওনাকে ওই একটা জিন আর কি ওনাকে ভর করে। তো ভর করার পর উনি যখন বাসায় যায়, বাসায় যাওয়ার পরে উনি যে ঘুমায়, ঘুম থেকে আর উঠে না। পরের দিন থেকে উনি এমন হয় যে আপনার উনি কিছু বলে না, উনি কিছু করতে পারে না, উনি শুধু তাকায় থাকে আর কান্না করে। কিন্তু কোনো সমস্যা নেই শরীরে, মানে কোনো কিছু বলে না, কোনো কিছু বললে উনি কোনো উত্তর দেয় না, একদম নিস্তব্ধ হয়ে গেছে। তো প্রথম পর্যায়ে উনি আসলে কেউই বুঝতে পারে না, ভাবছে যে হয়তো অসুস্থ, মানে জব করতে করতে উনি টায়ার্ড হয়ে গেছে। বাট পরে যখন দেখলো যে এই বিষয়টা দিন দিন বাড়তেছে, 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, তো ভাবলো যে না, সামথিং ইজ রং। তখন এমন হয় যে আপনার ওনারা এই বিষয়টা জানার জন্য একজন কবিরাজ নিয়ে আসে। তো কবিরাজ যখন আসে, আচ্ছা এর আগে একটু ঘটনা বলে নি, যে আমার যে কলিগটা ছিল যার বোন, তো উনি আবার এর মাঝে একদিন এমন হয়েছে এই বিষয়টা আমার কাছে শেয়ার করছে, যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে একটু এদিক সেদিক যাই, একটু কালেক্ট করার চেষ্টা করি। তো উনি আমার সাথে আবার এই বিষয়টা শেয়ার করছে। আমি বললাম যে দেখেন, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কোনো ভালো হুজুর বা কবিরাজের সাথে একটু যোগাযোগ করেন, দেখেন। পরে উনি আবার হয়েছে কি যে এদিকে ওই ওনার বোনকে 3 কুল পরে, 3 কুল বলতে হচ্ছে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলো পরে ওনার শরীরে ফু দিতে দিয়ে ওনার শরীরটা বন্ধ করে রাখছে আর কি। তো এমন হয়েছে যে এরপর থেকে মানে ওনার কন্ডিশন ভালো হয় না, খারাপ হয় না, একদম যেমন আছে তেমনই। তো যখন ওই কবিরাজটা আসছে, আসার পরে ওনাকে যখন দেখছে, দেখা মাত্রই আপুটা যে এতদিন মানে
3-4 দিন হয়ে গেছে যে শুয়ে আছে। কবিরাজকে দেখা মাত্র উনি উঠে বসে পড়ছে এবং বলছে যে তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, এখানে তুমি আসবে না, চলে যাও। তো কবিরাজ বলতেছে যে এতদিন নাকি চুপচাপ ছিলা, তাহলে আজকে কেন এত উচ্ছৃঙ্খল হয়ে গেছো, কি সমস্যা তোমার? তখন উনি কিছু বলতেছে না, শুধু বলতেছে তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। তো পরে আপুর যে আব্বু ছিল এবং ওনার যে হাজবেন্ড ছিল, ওনাদেরকে বলা হয়েছে যে আপুকে একটু ধরতে। তো ওনাকে যখন ধরছে, এমন হয়েছে যে উনি ওই দুইজনকে ধাক্কা দিয়ে ফেলেন। ওনাদের শরীরে এত বেশি শক্তি চলে আসছে ওনার শরীরে। তো তারপর এমন হয় যে উনি ঝাড়ফুঁক যতই করে দেখে যে কাজ হচ্ছে না। তখন উনি বুঝতে পারে বিষয়টা এবং বুঝতে পেরে ওই আমার যে কলিগ ছিল ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, একে কি এর আগে কোনো কেউ মানে কোনো ঝাড়ফুঁক বা দোয়া কালাম করে দিছে কিনা? তখন উনি বললো যে না, কেউই কিছু বলে নাই, আমি তো শুধু এই যে 3 কুল পরে ওনাকে ফু দিছি এবং এইভাবে কিছু আমল করার চেষ্টা করছি। তখন সে বললো যে তুমি তো একটা ভুল করে ফেলছো। ভুলটা হচ্ছে যে 3 কুলের মাধ্যমে শরীরটা বন্ধ হয়ে যায়। তো এই যে জিনটা তোমার আপুর শরীরে ঢুকছে, এটা হচ্ছে একটা বোবা জিন। এই জিনটা কোনো কিছু বলতে পারে না, মানে এই জিনটা হচ্ছে যখন ধরবে তখন কিছু বলবে না, কিছু করবে না, চুপচাপ থাকবে, সবই শুনবে বাট কিছু বলবে না এবং শুধু কান্না করতেছে। এখন তুমি যে এই কাজটা করছো, এই কাজের ফল হয়েছে কি যে এই জিনটা আর বের হইতে পারতেছে না। তো তার শরীর তো বন্ধ হয়ে গেছে, তো এর জন্য জিনটা আর বের হইতে পারতেছে না। তো বললো যে আমি তো বিষয়টা জানতাম না, আমার তো ভুল হয়ে গেছে। তো তখন এমন হয়েছে যে উনি কিছু আমলের কথা বলে দিছে এবং উনি ওনার যেই আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলা করার পরে উনি একটা পানি, 1 মগ পানি নেয় এবং সেখানে ফু দেয় এবং এই পানিটা মনে করেন যে ওনার শরীরে ছিটানো, মানে ছিটাইতে দেরি, জিন চলে যেতে দেরি না, এক ধরে চলে গেছে, এমন অবস্থা মানে নাই। এবং আপু সাথে সাথে পড়ে গেছে এবং বলল যে মানে সাধারণত এই জিন ধরার পরে এই আমলগুলো না করাই উত্তম, কারণ এতে হয় কি যে শরীরটা বন্ধ হয়ে যায়। তো সে যদি অ্যাটাক করে ফেলে তাহলে সে আর বেরোতে পারে না। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগে এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে ভালো কোনো আলেম বা কোনো হুজুর অথবা যারা এই ঝাড়ফুঁকের দায়িত্বে আছে বা যারা এগুলো করে তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং তাদের সাথে ডিসকাস করে তারপরে এই আমলগুলো করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
তোর মধ্যে মানে মনে পড়ে গেছে যে এখানে তো আমার দাদির কবর, আর এখানে আমার চাচাতো ভাই যে ছোট চাচার ছেলে, ওর সাথে একটা মানে একটা ভয়ানক এক কাহিনী ঘটছে আর কি। সে যখন আর কি কবরের ওখানে গেছে, তখন নাকি কবর থেকে তাকে এরকম আর কি মানে টেনে নিয়ে যাচ্ছিল, এরকম একটা মানে ফিলিংস সে অনুভব করছে, এবং সে এখান থেকে দৌড় দিয়ে এসে আমাদের যে বাড়ি আছে বড় বাড়ি চাচাদের, ওখানে উঠানের উপরে এরকম চিটপটাং হয়ে শুয়ে পড়ছে। তো এই ঘটনাটা আমার মনে পড়ে গেছে যে এখানে তো আসলে মারাত্মক একটা ভয়ানক একটা কাহিনী ঘটেছে, তো সাবধানে যেতে হবে। তারপর আমি যখন ওই কবরের পাশ দিয়ে যাই, তখন আমার শরীর একবারেই কেমন জানি ভারী হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তারপর ওই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ওই কবর গোরস্থানটাও আমি পার হয়ে গেছি। যেতে যেতে লাস্ট আমি আমার খালার বাড়ি পৌঁছে যাই। তখন ঢুকতেই দেখি আমার ছোট ভাই আর কি কিছু বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা টিনের ঘরের মধ্যে গল্প বলছে, যা আমি আগে কখনো শুনি না যে আমার ছোট ভাই গল্প পারে। ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স তার আছে কিনা আমি জানি না, তাও দেখি ছোট বাচ্চাদেরকে নিয়ে এরকম আমার যে ভাবি আছে তাদেরকে নিয়ে এরকম গল্প বলতেছে। তো আমি তখনও স্বাভাবিক ছিলাম। তো আমি ঘরে গেলাম, খালাকে বললাম যে আমার মন টিকতেছে না, এই জন্য চলে আসছে। তো আমি বসে রয়েছি, একটু পর দেখলাম সবাই সেই টিনের ঘর থেকে দৌড়ে চলে আসছে। এমন ভাবে চলে আসছে জানি কেমন মানে ওখানে মনে হয় কিভাবে ভাঙচুর হচ্ছে বা এরকম ভাবে চলে আসছে সবাই। তো আমি দ্রুত এসে ডাকলো যে দেখি তো তোর ছোট ভাইয়ের কি হয়েছে, দেখো কি বলতেছে, এগুলোকে নাকি ডাকতেছে নিয়ে যাবে, এরকম মানে ভূত জিন এরকম বলতেছে। তো আমি গেলাম, ওকে আমি দেখি ও খুব উত্তেজিত আর কি অবস্থায়। তখন আমি তাকে জড়াই ধরলাম, ছোট ভাই জড়াই ধরলাম, কি হয়েছে। সে আমাকে আর কি যে রুমে যে প্রথম রুম এখান থেকে ঠেলে নিয়ে যে আমাকে ভিতরের রুমে নিয়ে চলে গেছে। ওর গায়ে এত পরিমাণ শক্তি চলে আসছে। তখন আমি জোরে মানে আমার পিছনে আমার ছোট ভাগ্নি সে শুয়ে আছে বাচ্চা, আমি তাও খেয়াল করি নাই। সে আমাকে এমন ধাক্কা দিছে, আমি খাটের উপর পড়ে গেছি, তাও ওকে আমি ছাড়িনি, ওকে নিয়েই পড়ে গেছে। আর একটু হলে আমার ভাগ্নির গায়ে পড়তাম ছোট। তো আমার যে মানে যেহেতু কিছু জানি যে ভূত কিভাবে তাড়াইতে হয়, অল্প কিছু জানি, কিন্তু এগুলো যেহেতু একটা আলাদা একটা শাস্ত্র, এই জন্য এগুলো নিয়ে এত গবেষণা করি নাই। তো যতটুকু জানি এতটুকুই। আমি জোরে আয়াতুল কুরসি পড়া, মানে আমার আয়াতুল কুরসি পড়ার যে ভঙ্গিটা ছিল ভাই এরকম যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এই বাক্যগুলো পড়ার সাথে সাথে সে আরো উত্তেজিত হয়ে যাচ্ছে এবং বলতেছে আমাকে জ্বালিয়ে দিও না, আমাকে জ্বালিয়ে দিও না। আমি কই না, তুমি কেন আসছো আমার ভাইয়ের গায়ে, তুমি এরকম কেন কষ্ট দিচ্ছ মানুষকে। কই না, আমি চলে যাব।
পর আমি আবারও আয়াতুল কুরসি এরকম জোরে জোরে পড়ছি, আল্লাহু লা ইলাহা ইল্লা। আমার আয়াতুল কুরসি পড়ার যে ভঙ্গিটা বা বলতেছে আর কি আজীব এক ঘটনা। তখন আমি বলতেছি না কিছু হয় নাই, তোমার এমনি আর কি, আমরা জ্বর হয়েছি এমনি। একটু পরে আবার 5 মিনিট ব্যবধানের পর আবার ধরছে ওকে, আবার আসছে, আসার পর আবার ধরছে ওকে। পরে আবার আমি ধরছি, আমি তুমি না বলো চলে যাবো, আবার চলে আবার আসছো কেন? আমি কিন্তু তোমাকে আসলে এখন আমি আয়াতুল কুরসি পরে তোমাকে জ্বালিয়ে দিব। কয় না তুমি আমার কিছু করতে পারবে না, তুমি যদি কিছু করো তাহলে আর তুমি তো আমাকে আগে মারছো। আমি ওই যে ভুট্টা আছে না, ভুট্টা গাছের যে গাছ, এই গাছ দিয়ে ওকে দু একটা বাড়ি দিয়েছিলাম, তখন সে আরো রাগ হয়ে যায়। একটা পর্যায়ে সে আমাকে বলতেছে যে আমি কিন্তু আমার বাবা আমার মা এদেরকে নিয়ে আসবো। আমি তারা কোথায় থাকে? বলতেছে আমাদের বাড়ির পাশ থেকে একটা নদী আছে ছোটখাটো, এটাকে ধোয়া বলি আমরা, তো ওখানে আমার বাবা মা ওখানে থাকে, আমি তাদেরকে নিয়ে আসবো। আমি একটু রাগ করে, আমি রাগ হয়ে গেছি, আমি বলছি যাও তোমার যারা আছে, তোমার যা অন্য 14 গোষ্ঠী আছে, যা এরকম সবাইকে নিয়ে আসো, সমস্যা নেই ইনশাআল্লাহ। পরে সে এরকম ঠান্ডা হয়েছে যখন আজান থেকে রাত যখন একবারে 1টা 2টা পেরিয়ে 3টা 4টা, তখন মসজিদের মিনারা থেকে আজানের শব্দ আসে, তখন সে একেবারেই ঠান্ডা হয়ে যায়। কিন্তু তখনও পর্যায়ে স্বাভাবিক হয়, কিন্তু সে চলে যায় না জিনটা। তখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পর সকাল হয়ে যায়। সকালে উঠে আমি আরেকজনের বাড়িতে যাই, আমার আরেক খালার বাড়িতে যাই। তখন এই কথাগুলো তাদেরকে বলি। বলার সাথে একটু পরে আমি যখন বাসার থেকে বেরিয়ে যাই, এতক্ষণ সে ঠান্ডায় ছিল, যখন আমি বেরিয়ে গেছি বাসার থেকে তখন আবার তাকে ভর করছে আর কি, দিনটা আবার আসছে। আসার পরে এখন অবস্থা পুরোই খারাপ। তখন আমি আর চাচ্ছিলাম না আমি কিছু করি, কারণ আমার এই শাস্ত্রের বেশি একটা অভিজ্ঞতা নাই। কারণ এই শাস্ত্রে যারাই অভিজ্ঞতা অর্জন করে তাদেরকে দিয়ে করাইতে হয়, নাহলে আমার ক্ষতি হবে পরবর্তীতে। যদিও স্বাভাবিক আমি আমার শরীর বন্ধ করে রাখছিলাম, যতটুকু দোয়া কালাম জানি অতটুকু দিয়ে। তখন আমার যে চাচাতো ভাই বড় ভাই, সে দ্রুত বাইক টান দিয়ে দ্রুত ওজার কাছে গেছে। তো ওজাকে সে নিয়ে আসছে, 1 ঘন্টার মধ্যে নিয়ে আসছে, একটু দূরে। তো তখন আমার ছোট ভাইকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি, আমাদের যে মেন বাড়ি আমাদের বাড়িতে নিয়ে আসি। তো আমার জেঠি উনি এরকম আমার ছোট ভাইকে খাটের উপর শোয়া এরকম বসে আছেন, আমরাও পাশে বসে আছি। মানে এখন তার অবস্থা এত খারাপ, সে বলছিল যে তার বাবা মাকে নিয়ে আসবে, আসলেই সে নিয়ে আসছে।
তো তারা তিনজন মিলে আমার ছোট ভাই এর উপর এরকম সওয়ার হয়েছে, ভর করতেছে এবং সে মারাত্মক কষ্ট পাচ্ছে, সেটা আমরা বুঝতে পারতেছি। মানে এরকম নিজের হাত দিয়ে নিজে গলা টিপে ধরছে, এরকম মানে ভয়ানক কাহিনী। তখন আমার একটা পর্যায়ে আমি না পেরে আমার চোখ দিয়ে আমার ভাইয়ের যে অবস্থা এটা দেখে আমার মারাত্মক কান্না পাচ্ছে। তখন আমি একটা পর্যায়ে অনেক জোরে জোরে কান্না করতেছি। একটা পর্যায়ে আমার জেঠি যে উনি ওকে একটু ধরতে গেছে, আমার জেঠিকে এমন জোরে একটা লাথি মারছে বুকের উপর, আমার জেঠি খুব ব্যথা পাইছে। তখন জেঠি বললো, আজকে এই জিনের জন্য আমার 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 এই আমাকে লাথি মারলো। তখন বিষয়টা আরো গাঢ় হয়ে যাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ ওজা চলে আসে। তখন ওজা আসার পরেই প্রথমেই তাকে এই যে হলুদ পরে আর কি কি জানি তার নাকের মধ্যে এরকম দেয়। দেওয়ার পরে সে বলতেছে, হে তুই কে, তুই এখানে আসিস কেন, তুই কেন আসছিস, তুই চলে যা এখান থেকে, ও আমার ছেলেকে মারছে, ওকে আমি দেখে নিব। পরে ওজা বলতেছে, কে তোর ছেলেকে মারছে, কে তুই, ও ছোট মানুষ, তোর ছেলে কি মারে? কয়, ও না, ওর ভাই আমার ছেলেকে এরকম মারছে, আমার ছেলে আমাকে বলছে। পরে ওজা যাই হোক, কয়, তুই যাবি না, তুই না গেলে কিন্তু আমি আলাদা একটা ব্যবস্থা নিব। তখন এরকম বলতেছে আর কি। আর সে এরকম মানে ভয়ানক ভাবে এরকম ধেয়ে আসছে ওজার দিকেও, ওজাকে কেমন যদি মেরে ফেলবে এরকম। তো একটা পর্যায়ে ওজা এরকম তার যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার মাধ্যমে এটাকে হ্যান্ডেল করছে। হ্যান্ডেল করার পর বলতেছে যে আর একটু যদি দেরি করতেন আপনারা, তাহলে আপনার ভাইকে না জানি কি হয়ে যেত, মেরে ফেলতে পারতো, এরকম আর কি একটা পর্যায়ে চলে গেছে আপনার ভাই। তখন আমরা বললাম, যাক আলহামদুলিল্লাহ। পর আমি ওজাকে বললাম, দেখেন আমি যতটুকু পারছি অতটুকু আমি করছি, কারণ আমার ভাই তো আমার চোখের সামনে রেখে আমি তো যতটুকু করার চেষ্টা করছি। পরে ও বললো যে আসলে এটা বিষয়গুলো অভিজ্ঞতা না থাকলে না করা চাই, কারণ এটা আপনারও ক্ষতি হতে পারতো, আপনার ভাইয়ের তো মারাত্মক ক্ষতি হতে পারতো। তখন ওজা তাকে বলছে বিভিন্ন যে গরুর গোস্ত খাওয়া যাবে না, এই সমস্ত জিনিস বলে পরে ওজা আর কি চলে যায়। তো ঘটনা এখানেই শেষ হয়ে যায়। পরে ওজা এমনকি ওজাকে আমার ভাইয়া যখন দিয়ে আসে, রাস্তার মধ্যে ওজাকে এরকম মানে কি ওর যে বাবা মা আছে ওজাকে এরকম ভয় দেখাচ্ছে আর কি, মানে এমনকি হুন্ডা থেকে ফেলে দিবে ওজাকে, এমন একটা অবস্থা। বা ভাইয়া তো বাইক চালাচ্ছে, ভাইয়া বলতেছে আপনার সমস্যা হলে আমি বাইক থামাবো। তো ওজা বলতেছে, না না, আপনার বাইক থামানো দরকার না, আপনি জোরে চালিয়ে যান, জোরে চালিয়ে যান। তখন জোরে চালিয়ে গেছে। পরে আলহামদুলিল্লাহ চলে গেছে। এখানে শেষ ঘটনা। সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় গ্রামের যে মা বোনেরা আছে তারা তাদের হাঁস মুরগি এগুলোকে খেয়ে তাড়িয়ে নিয়ে আসে বাড়িতে। তো সেদিন সেই ঘটনাটাও ঠিক এরকম হয়েছে যে তার যে চাচাতো বোন, আর আগে আমার ইচ্ছা বলে রাখি যে আমার যে ক্লাস ফ্রেন্ড, সে তার গ্রামে সুজন নামে পরিচিত, সুজন। আর এই ঘটনাটা জামালপুরে ঘটেছে, টুপকারচর গ্রামে। তো সেই সন্ধ্যার সময়
ফেলতে বলা হচ্ছে। সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, জাল ফেলার পরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কিন্তু সবার একটাই বিশ্বাস যে যেহেতু বুড়িমা দেখছে এখানে কিছু একটা বড় মাছের মতো একটা ডুবে গেছে, এটাই গোলাপ ফুল হতে পারে। তখন সবাই এরকম পেরেশানির মধ্যে, এবং চতুর্দিকে মানুষ জড়ো হয়ে যাচ্ছে। রাত যত বড় হয় মানুষের এরকম উপচে পড়া ভিড় বাড়ছে। আর যার আত্মীয় স্বজন রয়েছে তারা তো কখনোই তাকে এরকম লাশ থুয়ে এরকম ঘুমাবে না, তাকে রেখে যায় ঘুমাবে না। তারা আরো পেরেশানি যে যেভাবে হোক যেহেতু বুড়িমা দেখছে তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে। তখন যখন এই জেলেরা ব্যর্থ হয়ে গেল, মানুষও ব্যর্থ হয়ে গেল, তখন এলাকার কিছু থাকে এরকম যে খুব সাহসী লোক, এরকম আমার বন্ধুর বাবা এবং আশপাশের কিছু লোক আছে, এরকম প্রায় 7-8 জনের মতো এরকম সাহসী লোক, এরকম যারা খুব সাহস। এরা কি করলো যে না আমরা নৌকা নিয়ে আমরা নদীতে নেমে যাই, দেখি কি হয়। তো নদীর একবার লাস্ট প্রান্তে ওখানে একটা গাছ আছে এবং ওই জায়গাটা কেমন একটু অন্ধকারচ্ছন্ন আর কি। তখন তারা ওখানে চলে গেছে, নৌকা বাইতে বাইতে ওখানে চলে গেছে। এবং ওখানে যায় যে কাহিনীটা হয়েছে ভাইয়া, ওখানে যায় তারা আর কি চোখে কিছু দেখতেছে না আর কি। যে আগে গেছে সে বলতেছে এই তোমরা এখানে কেউ আসো না, এখানে প্রচন্ড অন্ধকার এবং আমি কিছু দেখতেছি না, তোমরা সবাই আসো, পরে আমরা দেখি কি হয় এখানে। পরে যখন তারা সবাই ওখানে গেছে দেখে মারাত্মক এক অন্ধকার এবং বিশাল এক বড় এক মাছ, এরকম কিরকম জানি গোলাপ ফুলকে এরকম রুকুতে গেলে যেরকম দেখা যায় না মানুষকে, এরকম আর কি কামড় দিয়ে ধরে রাখছে, মাজার উপর এরকম কামড় দিয়ে ঝুলিয়ে রাখছে। তখন তারা গোলাপ ফুলকে মানে টান দিবে, এই মুহূর্তে মাছটা কি করছে, গোলাপ ফুলকে এরকম, গোলাপ ফুল আর কি মেয়েটার নাম আর কি, গোলাপ ফুলকে এরকম মুখ থেকে ফেলে দিছে আর কি, ফেলে দিয়ে মাছটা এরকম ধুমড়ি খেয়ে এরকম মাথা মুচড় দিয়ে নিচের দিকে চলে গেছে এরকম। তখন তারা মারাত্মক ভয় পেয়ে গেছে, একবার সরাসরি এত বিশাল এক বড় মাছ, আবার এরকম ভয়ানক এক অবস্থায় মানে দেখতে মানে দৃশ্যটা এরকম ছিল খুবই ভয়ানক। তারা এত সাহসী হওয়া সত্ত্বেও তারা এরকম কেমন জানি ভয় পেয়ে গেছে, এরকম তাদের মধ্যে ভয় কাজ করতেছে আর কি। তখন তারা বলছে আমাদের এখান থেকে দ্রুত কেটে পড়তে হবে। তো একটা পর্যায়ে তারা যখন গোলাপ ফুলকে এরকম মানে উঁচু করতে চাচ্ছে কিন্তু কোনোভাবে তাকে উঁচু করতে পারছে না, মানে তার শরীরে এই পরিমাণ ওজন আর ভারী হয়ে গেছে যে এই যুবকগুলো তাকে উঁচু করতে পারতেছে না, এরকম অবস্থা হয়ে গেছে। তখন তারা কি করছে যে নৌকা আরো যে নৌকা আছে, তো বলছে যে তোমরা দ্রুত নৌকা বাও, যে নৌকা যারা আছে 3-4-7-8 জন, আর আমি কি করি, আমি গোলাপ ফুল এরকম চুল ধরে এরকম টেনে নদী দিয়ে হেঁচড়ে মানে নদীর মধ্যে চুল ধরে নিয়ে যাচ্ছে, আর জোরে জোরে এরকম নৌকা বইতেছিল আর কি। তো একটা পর্যায়ে গোলাপ ফুলকে এরকম এই মাঝখানে যায় আর কি এরকম হালকা অনুভব হয়েছে যে এখন মনে সম্ভবত চলে গেছে আর কি, জিনটা চলে গেছে। তো গোলাপ ফুলকে এরকম নিয়ে পাড়ে রাখা হয়েছে। পরবর্তীতে যারা যে সমস্ত মানে লোকেরা এরকম সাহস দেখিয়েছে, এরকম ভূতের সাথে লড়তে গিয়েছিল, এই ঘটনার পর এরকম গোলাপ ফুলকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। এবং এই ঘটনার একদিন পরে এই 8-9 জনের গায়ে প্রচন্ড জ্বর, এবং তারা তো তাদের জানের মায়া সম্পূর্ণ ছেড়েই দিয়েছে এবং পরিবারও মনে করছে তারা আজ বাঁচবে না, তাদের এরকম অবস্থা হয়ে গেছে আর কি। মানে কোনো কথা নেই, কোনো খাওয়া নেই, দাওয়া নেই, এরকম একটা পর্যায়ে চলে গেছে আর কি। তখন আমার যে বন্ধুর বাবা সে খালি মুখ দিয়ে খালি একটা কথাই বলতেছিল যে তোমরা ভয় পেও না, আল্লাহ আমার হায়াত রাখছে, খালি এই কথাটাই বলতো আর কি। তো একটা পর্যায়ে ভাইয়া তারা সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো ঘটনা এখানেই